Hello guys, welcome back to my channel Shoot and Chat. চলো ওই দিকটা দেখো, ডান দিকটা। ডান দিকে প্রচুর জায়গা আছে। হ্যাঁ ঠিক আছে, চলো পিছাও। আসো, যাও যাও, নামো। আসতে দাঁড়াবে, গাড়ি আছে। চলো এবারে আর একটু বেরিয়ে নিয়ে কাটতে থাকো ডান দিকে, বাস আস্তে আস্তে এদিকে কাটো। চলো দা সাইকেলটা বেরিয়ে যা। কি হলো? দেখো ওদিকটা দেখো, ওদিকটা দেখো। হ্যাঁ টাটা 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 জিশু টাটা বাই বাই বাই। টাটা টাটা। কোন দিক দিয়ে? সোজা। হ্যাঁ ডান দিক দিয়ে চলো। হ্যাঁ ডান দিক দিয়ে চলো। এই সোজা। না না ডান দিক দিয়ে চলো, জ্যাম পাবে। নমস্কার, আপনাদের সবাইকে আমার নতুন একটি ভিডিওতে স্বাগত জানাই। তো আপনাদের নিশ্চয়ই জানতে ইচ্ছে করছে গাড়ি নিয়ে আমরা কোথায় যাচ্ছি। এক্ষুনি বলবো, একটু ধৈর্য ধরুন। তো আমরা এখন বেরিয়ে পড়েছি। পুরুলিয়া এসছিলাম, একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাংকের কিছু কাজ ছিল আমার, তাই জন্য এসছিলাম। আর আমার হাজব্যান্ডেরও রাঁচিতে কাজ ছিল, তো ও গেছিল রাঁচি, আমি রয়ে গেছিলাম পুরুলিয়াতে। ব্যাংকের কাজগুলো সেরে নিলাম, আর এই এখন কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছি। দুপুরবেলা খেয়ে দে, দুপুর না এটা এখন মোটামুটি বাজে আপনাদের 12:15 মতো। তো যেহেতু হাইওয়ে ধরার আছে, তো সেহেতু বাড়ির লোক তো চিন্তা করে, বুঝতেই পারছেন। তো বাবাই বললো যে তাড়াতাড়ি বেরিয়ে যাও, বেশি লেট করো না, কেননা লেট করলে আবার ওদিকে লেট। একটা জায়গায় ঠাকুর প্রণাম করছিলাম, ওই জন্য ভিডিওটা অফ হয়ে গেছিল, সরি। হ্যাঁ, তো এই এখন আমরা চলে যাচ্ছি। খাওয়া দাওয়া যথেষ্ট হয়ে আছে, পেট ভর্তি। তাও মা সাথে করে কড়াইশুঁটির কচুরি, আলুর দম সব পাঠিয়ে দিয়েছে। শীতকাল মানেই তো কড়াইশুঁটির কচুরি, আমি খেতে খুব ভালোবাসি। হ্যাঁ, তো ওই জন্যে আর কি কড়াইশুঁটির কচুরি আর আলুর দম পাঠিয়েছে, যাতে করে রাস্তায় খিদে পেলে, কারণ অনেকটা যাওয়া তো। আর ভাত খেয়েছি মোটামুটি ওই 11:30 করে, তো খিদে পেয়ে যাবে আর কি। তো তাই জন্য যখন খাবো তখন দেখাবো। আর চলো তোমাদেরকে ততক্ষণ রাস্তাটা দেখাতে দেখাতে যাব। আমরা মোটামুটি যাই বাঁকুড়া দিয়ে, 2-3টে যাওয়ার রাস্তা আছে আমাদের পুরুলিয়া থেকে। এক হচ্ছে বাঁকুড়া দিয়ে, 2 হচ্ছে আসানসোল দিয়ে, 3 হচ্ছে আরামবাগের পথটা দিয়ে। তো বাঁকুড়া দিয়ে গেলে কি একটু তাড়াতাড়ি পড়ে আমাদের, আর আসানসোল দিয়ে গেলে একটু দেরি হয়, মানে সময় লাগে আর কি পৌঁছতে। ঘোড়া পথ, হ্যাঁ অনেকটা ঘোড়া পথ, তাই জন্য বাঁকুড়া দিয়েই যাব। যদিও বা ওখানে রাস্তাটা তৈরি হচ্ছে, কিন্তু কিছু করার নেই, ওইটুকু টাইম বেয়ার করতেই হবে। আসার দিন তো ভিডিও করতে পারিনি, কারণ খুব তাড়ায় ছিলাম, চটজলদি করে চলে এসেছিলাম। তো ভাবলাম যাওয়ার দিনটা আপনাদের সাথে একটু শেয়ার করি, যেদিন ফিরছি বাড়ি। ঠিক আছে, তো দেখতে থাকুন আপনারা ভিডিওটা। এই জায়গাটি যেটা আসছে, এটার নাম হলো পুরুলিয়া রথতলা। এইখানেই পাশে একটি জায়গায় রথ থাকে, তাই জন্যে এটির নাম হচ্ছে রথতলা। এখানে একটা খুব বড় দুর্গাপুজোও হয়। সামনে পাশে একটা মাঠ আছে, এই যে হরিবোল মন্দির, এর পাশেই একটা মাঠ আছে। এই মাঠের এখানে দুর্গাপুজো হয়, দুর্গা মন্দিরে। আর পেছন দিকে একজনের বাড়িতে কালী পুজো হয়, সেটাও বেশ ওনারা সবার জন্যই খোলা রাখেন আর কি, কালী পুজোর সময় সবাই এসে দেখতে পারে। তো এই আমরা এগোচ্ছি এখন, আপনাদেরকে যেমন বললাম বাঁকুড়ার রাস্তাটা ধরবো, তাই জন্য এই রাস্তাটা দিয়ে যাচ্ছি। জানেন তো, এই পাশের এই বাঁধটা দেখতে পাচ্ছেন, খুব অল্পভাবে এলো আর কি। এটার নাম হচ্ছে আমাদের পুরুলিয়া বুচা বাঁধ। আমাকে বিয়ে করার জন্য যখন শুভায়ন এসেছিল কলকাতা থেকে, তো কলকাতায় গিয়ে তো ওদের সব কিছু করা সম্ভব ছিল না, তাই পুরুলিয়াতে ওরাও জল সইতে বেরিয়েছিল, সব কিছু করেছিল। ওই বাঁধটা থেকে ওর বাবা মা, মানে মারা বেসিক্যালি মা মাসিরা জল নিয়ে গেছিলো গায়ে হলুদের জন্য জল সইয়ে। আর এই যে দেখতে পাচ্ছেন দূরে সাগররাজ রিসর্টটা, এই রিসর্টে হয়েছিল 2020 সালে আমাদের বিয়ে। এই রিসর্টটা ভাড়া করা হয়েছিল, এই রিসর্টটিতে আমাদের বিয়ে হয়েছিল 3 ফেব্রুয়ারি। এটা দিয়ে পেরোতে পেরোতে মনে পড়ে যায় সেই পুরোনো দিনগুলোর কথা আর কি। দেখতে দেখতে 5টা বছর হতে এলো
সামনের বছর 3 ফেব্রুয়ারি এলে 5 বছর হয়ে যাবে আমাদের বিবাহিত জীবন। যাই হোক, তো চলুন আপনাদেরকে দেখাই রাস্তাটা। ভীষণ সুন্দর, মানে বাঁকুড়ার রাস্তাটা আমরা আরেকটা কারণে নিই, সেটা হচ্ছে রাস্তাটা এত সুন্দর যে আমাদের বেশ ভালো লাগে আর কি। জার্নির মতো ফিল করায় না, রাস্তা দেখতে দেখতে অনেকটা পথ এইভাবেই পার করে যাওয়া যায়। এই বছর পরপর অনেকবার পুরুলিয়া এলাম। আসলে টুকিটাকি এত কাজ থাকে, তাই জন্য আর বিয়ের পরেই তো লকডাউন পড়ে গেছিলো আমাদের। সেক্ষেত্রে অনেক কটা কাজ পেন্ডিং থেকে যায়। তারপরে লকডাউন উঠতে না উঠতেই আমরাও বাইরে চলে যাই, ইন্ডিয়ার বাইরে। তো সেই জন্য 2 বছর তো ছিলামও না, সেই কারণে অনেক কটা কাজ পেন্ডিং থেকে যায়। তো যখন পুরুলিয়া আসি তখন আর কি সেই ব্যাংকের কাজগুলো করতে হয়, টুকিটাকি শৈশবুদ আছে, আছে। এখনও তো আমি আমার কোনো জায়গায় আমার আধার কার্ডে বলুন, আমার ভোটার কার্ডে বলুন, প্যান কার্ডে বলুন, কোথাও আমি নিজেকে রায়গুপ্ত লিখতে পারি না। আমার শ্বশুরবাড়ির টাইটেল গুপ্ত, বাপের বাড়ির টাইটেল রায়, তাই আমি একসাথে ওটাকে রায়গুপ্ত বলি আমার নামের পাশে। তো তাই জন্য আর কি, মানে কোথাও আমি রায়গুপ্ত দিতে পারি না, আমার শ্বশুরবাড়ির অ্যাড্রেস দিতে পারি না। মানে সব জায়গায় আর কি এখনও আমার বাপের বাড়ির অ্যাড্রেসই হয়ে আছে। তাতে আমার মানে ব্যক্তিগতভাবে কোনো সমস্যা নেই, ভালোই লাগে। মেয়েদের বিয়ের পর আর কী থাকে নিজস্ব বলুন, তাই জন্যেই নিজের সারনেমটুকু রাখতে পেরেছি। তার এই বিষয়ে আমার হাজব্যান্ডও ভীষণ সাপোর্টিভ। সেক্ষেত্রে আর কি নিজের রায়গুপ্তটাকে ক্যারি করতে পারছি, রায় পদবিটা। তো যাই হোক, তো সেই কারণেই আর কি টুকিটাকি কাজ থেকেই যায়। এই কারণে আমি কত বছর হয়ে গেল ভোটই দিতে পারছি না। অনেস্টলি স্পিকিং, আপনারা শুনলে হয়তো খুব অবাক হবেন, হাসতেও পারেন, আবার কিছু কিছু জন আমার উপর রাগও করতে পারেন। সেটা হচ্ছে, আমার আজ এত বছর বয়স হয়ে গেল, মানে আমি কিন্তু এখনও অবধি ভোট দেইনি কাউকে। মানে এটা সত্যি হাসার বিষয় একটা। আমি যেহেতু 1995-এ বর্ন, সেহেতু আমার এই বছর 29 বছর বয়স হলো, সামনের বছর 30 হবে। তো 18-র পর থেকে আমি একবারও কোথাও ভোট দিইনি। আগে কলকাতায় পড়াশুনো করতাম, ভোটের সময় আসাটা পসিবল হতো না, মোস্ট অফ দ্য টাইম পরীক্ষা চলতো বা কোনো কিছু না কিছু একটা থাকতো, অ্যাসাইনমেন্ট, প্রজেক্টস, হ্যান ত্যান। তাই জন্য কোনো কালে আর কি আমার ভোটই দিয়ে ওঠা হলো না। ইচ্ছে আছে, আমি না ছোটোবেলায় খুব ভালোবাসতাম জানেন তো ভোট দিতে। আমার মা এখনও বলে যে আমি নাকি লোককে ডেকে, মা যখন ভোট দিতে যেত আমি সবাইকে ডেকে ডেকে বলতাম আমাকে ভোট দিতে দিচ্ছ না কেন, আমিও ভোট দেবো। বাচ্চাদের শিশুসুলভ ভাবে যা হয় আর কি, ছোটো মাথায় তো বুঝতাম না। এখনও ইচ্ছে আছে দেওয়ার, দেখি নিশ্চয়ই দেব। তো এই দেখুন, এটা কিন্তু বাঁকুড়া ঢোকার রাস্তা, মানে এটা বেলিয়াতোর বলে একটা রাস্তা পড়ে, তো ওই রাস্তাটা দিয়ে এখন আমরা যাচ্ছি। হ্যাঁ, কি সুন্দর রাস্তাটা দেখুন, চারিদিকে দুপাশে গাছপালা আর মাঝখানে রাস্তা। আর এটি একটি কোনো নদী হবে, এটা বোধহয় আমাদের সুবর্ণরেখা মানে কাঁসাই নদীরই কিছু একটা পার্ট হবে, আমি ঠিক জানি না। এটা আমরা এখন এবার বাঁকুড়া ঢুকবো। রাস্তায় টুকটাক দাঁড়াতে হয়েছিল, তো তাই বাঁকুড়া এখন ঢুকে গেছি। বাঁকুড়া ঢুকে গিয়ে আমরা এখন দুর্গাপুরের একটা ব্রিজ নিয়েছি। আপনাদেরকে ওই ক্লিপিংসগুলো আর দেখালাম না, মানে দুর্গাপুরের ব্রিজ নেইনি, অ্যাকচুয়ালি ভুল বলছি আমি। বাঁকুড়ারই এটা রাস্তা, এই যে শহর, বাঁকুড়া শহরের ভেতর এখন ঢুকছি। আমি এখন দেখে বুঝতে পারছি, আসলে আমি ভয়েস ওভার দিচ্ছি তো, তাই রাস্তাঘাটগুলো একটু গুলিয়ে যাচ্ছে। হ্যাঁ, এই পাশে বাঁ দিকে চলে গেল বাঁকুড়া শহর, আর এইটা হচ্ছে বাইপাসটা ধরে আমরা বেরিয়ে যাচ্ছি। আমরা দুর্গাপুর ব্যারেজ হয়ে যাব, তার আগে জয়পুরের একটা জঙ্গল পড়ে, আর এইটা সেই জঙ্গলটা। জয়পুরের জঙ্গলে মানে চারিদিক ভর্তি আপনি কাজুর গাছ পাবেন, প্রচুর কাজু বাদামের গাছ আছে এখানে। তো এই রাস্তাটাও আমার একটি খুব প্রিয় একটি রাস্তা। আমি যখন আগে কলেজে পড়তাম, বাবাই যখন আমাকে গাড়ি করে নিতে আসতো, আমরা এখানে দাঁড়িয়ে খাওয়া দাওয়া করতাম, একটু মানে দাঁড়ানো, ব্রেক নেওয়া আর কি, সবটা এখানেই হতো। তাই শুভায়ন শুনে বলল যে তাহলে একটু আমরাও দাঁড়াই এখানে। হ্যাঁ, ছোটোবেলাকার স্মৃতিগুলো যতটা
মানে মনে করা যায় আর কি। তো তাই জন্য আমরাও একটু এখানে দাঁড়িয়ে পড়ি, বেশিক্ষণের জন্য না, খানিকক্ষণের জন্য দাঁড়াই, ও একটু রেস্ট নেয়, জল টল খাই। তারপর এই দেখুন আমরা কিন্তু এবার দুর্গাপুর ব্যারেজটা ক্রস করছি। দামোদর নদীটা আমার এত ভালো লাগে, আমি যখনই দেখি, মানে গঙ্গা তো গঙ্গাই, কিন্তু এইটারও একটা অদ্ভুত চার্ম আছে। সব সময় এত জল থাকে, আর ওপাশটা অদ্ভুতভাবে শুকনো থাকে। বর্ষাকালে কিন্তু দুপাশেই বেশ টলটলে জল থাকে। তো এই রাস্তাটা আমার ভীষণ ভালো লাগে, কিন্তু রাস্তাটা খুব উঁচু নিচু, নিশ্চয়ই তৈরি করবে। আর এই এখন আমরা কিন্তু হাইওয়েটা ধরে নিচ্ছি ফাইনালি। হাইওয়েটা ধরতে ধরতে আমাদের একটু লেট হয়ে গেল, কিছু কিছু জায়গায় আমরা জ্যাম পেয়েছিলাম, কিন্তু আপাতত হাইওয়েটা ধরতে পেরেছি। আর হাইওয়ে রাস্তা তো বেশ ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন, আর মানে সবথেকে বড় কথা আপাতত কোনো ভিড় পাচ্ছি না। আমরা কিন্তু জানি না এগিয়ে আর কোথাও ভিড় পাবো কি না। তো চলুন যাওয়া যাক। ওই তো সামনে একটা বোর্ড আসছে, দেখি কলকাতা 166 কিলোমিটার, ব্যাস। এই তো সুবানকে বললাম কোথায় খাবে, ও বলল শক্তিগড়ে খাবো। বললাম শক্তিগড়ে তো আমরা ওখান থেকে নেব না, আমাদের সাথে তো কড়াইশুটির কচুরি আছে। ও বলল না, শক্তিগড় থেকে মিষ্টি নেব, তার সাথে কচুরি খাবো। প্রচুর বড় ইলাবোরেট প্ল্যান। তো দেখি যাই, শক্তিগড় পৌঁছতে এখনও বেশ দেরি, আর মানে ততক্ষণে বোধহয় একটু একটু বিকেলও হয়ে যাবে শক্তিগড় ঢুকতে ঢুকতে। ঠিক আছে, এমনি তো ভাত টাত খেয়ে এসছি, অতটা খিদেও পাইনি। তো খিদে পেলে না হয় রাস্তায় কোথাও একটু খেয়ে নেওয়া যাবে, সেটা কোনো অসুবিধা নেই। যাক, রাস্তাটা এখনও অবধি তো অনেকটা খালি পাচ্ছি। যাই দেখি, আশা করি ভগবানের কাছে প্রার্থনা করছি যেন খালিই পাই। আর কি বলবো, ভগবান বোধহয় প্রার্থনাটা স্বীকার করলো না। বর্ধমান ঢোকার মুখে এরকম ভয়াবহ জ্যাম, মানে যেদিন আসি সেদিনও আমরা এরকমই একটা জ্যাম পেয়েছিলাম। আজকে ওই লাইনটা পুরো খালি, আমাদের লাইনটা পুরো ভর্তি। আসলে কি বলুন তো, এখানে রাস্তা তৈরি হচ্ছে, সব দিক দিয়ে না রাস্তাগুলোকে ঘুরিয়ে দিচ্ছে, সে কারণে এত ভিড়ের মধ্যে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। আর ট্রাফিক ম্যানেজমেন্টও এদের খুব একটা ভালো না। একজন দাঁড়িয়ে সবকটা গাড়িকে যদি ম্যানেজ করে, একার পক্ষে কী করে সম্ভব। একটা ফাঁক পাওয়া গেছে, সবকটা গাড়ি দেখুন আমরা সব র্যালি করে ওইদিকে ঢুকে যাচ্ছি। প্রায় 2-3 ঘন্টা দাঁড়িয়ে থাকার পর দেখলাম একটা লোক পাগলের মতো হাত নাড়ছে, হাত নেড়ে নেড়ে আমাদের বলছে ওই রাস্তাটায় যেতে। দেখুন অবস্থা দেখছেন, এরকম এই ভিড়ের পিছনে আমরা দাঁড়িয়েছিলাম। আমরা এখন একটা সার্ভিস লেন টাইপের একটা রাস্তা দিয়ে এখন সবকটা গাড়ি র্যালি করে বেরিয়ে যাচ্ছি। আবার হাইওয়েটা ধরবো, এই পেয়ে গেছি হাইওয়ে, কত দূর যেতে পারবো জানি না, আবার হয়তো কোনো সার্ভিস লেন ধরতে হবে। তারপরে ঠান্ডাও লাগছে, আবার গাড়ি দাঁড়িয়ে থাকলে গরমও লাগছে, এসি বন্ধ করে দিচ্ছি, মাঝে মাঝে কাচ নামাচ্ছি, মশা কামড়াচ্ছে, যা তা অবস্থা। বলতে বলতে সন্ধে নেমে গেছে। এবারে আমরা এখনও শক্তিগড় পৌঁছবো। এ দেখুন চাঁদটা কি সুন্দর লাগছে। সরি আপনাদেরকে না খাবারের টাইমে আর ভিডিওটা করতে পারলাম না, আসলে খুব খিদে পেয়ে গেছিলো, তাড়াহুড়োতেও ছিলাম, তাই জন্য আমরা না খেয়ে দিয়ে তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি। অনেকটা রাত্রির হয়ে যাচ্ছে এবার বেশি সন্ধে হয়ে গেলে ওপাশের গাড়ির লাইটগুলো এসে চোখে পড়লে যে গাড়ি চালায় তার খুব অসুবিধে হয়। তো যাই হোক, দেখুন চারিদিকটা কেমন ঘুটঘুটে অন্ধকার, আর আমরা চললাম কলকাতার পথে। একদিকে খুব ভালো লাগছে, আরেকদিকে ঠাকুরকে ডাকছি, হে ঠাকুর দয়া করে আর জ্যাম দিও না। কারণ বাড়িতে গিয়ে আমার একটু প্ল্যান আছে চিকেন কিনে নিয়ে যাওয়ার, একটু চিকেন বানাবো ঠান্ডাকালে, একটু চিকেনের ঝোল আর ভাত। দেখি কখন পৌঁছই। এই যে সবে আমরা ডানকুনি ঢুকলাম, ডানকুনি টোল ট্যাক্সে ঢুকছি। কি যে আনন্দ হলো এই বোর্ডটা দেখে, তা কি বলবো। ব্যাস আর কোনো চিন্তা নেই, এরপর অল্পই পথ, বাড়ি পৌঁছে যাব। বাড়ি গিয়ে আপনাদেরকে সবটা আবার ভিডিও করে দেখাচ্ছি, রাতে কি খাবো না খাবো সবটা। অলরেডি কিন্তু বর বসে গেছে চিকেনের তোড়জোড় করতে। কাটাকাটি শুরু হয়ে গেছে। থ্যাংক ইউ। পিসগুলো এত ছোট দিয়েছে, অনেকক্ষণ ধরে সময় লাগবে। আর এতটা জার্নি করে এসে আর এগুলো কার করতে ভালো লাগে।
তাও তুমি কাটাকাটিগুলো করে দিচ্ছ, থ্যাংক ইউ। তুই ফটাফট ম্যারিনেট করা স্টার্ট করো, তারপর আমরা দেরি হয়ে গেছে। হ্যাঁ, অনেকটাই দেরি হয়ে গেছে। এখানে আমি আদা, রসুন, অল্প পেঁয়াজ আর টমেটোর একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। চিকেনের একটা লাল পাতলা ঝোল এই শীতের রাতে বেশ ভালো লাগবে। টমেটো, পেঁয়াজ সবেতেই জল থাকে, তো জলের অতটা প্রয়োজন পড়ে না, বাট এই পেস্টটা দেখছিলাম আমি খুব থিক হচ্ছিল, তাই জন্য অল্প সামান্য একটু জল অ্যাড করে আবার পুরোটাকে ঘুরিয়ে নিলাম। যাই হোক, পেস্টটা একটা খুব সুন্দর পেস্ট তৈরি হয়ে গেল। এরপর যাই আমি চিকেনটা ম্যারিনেট করতে। এই চিকেনে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো তো জানেনই, নেসেসারি হলুদ গুঁড়ো। এরপর দেব আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এতে আমি কোনো লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করব না, ঝাল আমার কাঁচা লঙ্কা ওর মধ্যে দিয়েছিলাম পেস্টটার মধ্যে, তাই কাঁচা লঙ্কার ঝালটাই থাকবে। আর এরপর আমি খানিকটা পেস্ট, যেটা আদা, রসুন, পেঁয়াজ, টমেটো, লঙ্কা, যে পেস্টটা আপনাদেরকে দেখালাম আমি বানাচ্ছি, ওই পেস্টটার খানিকটা 1 থেকে 1.5 চামচ মতো পেস্ট আমি এটাই অ্যাড করে দেবো। আর খানিকটা পেস্ট রেখে দেব, যেটা আমি তেলে দেব, মানে পেঁয়াজ কুচিটার পর আমি আপনাদেরকে দেখাচ্ছি ওটা কি করে দেব। আপাতত এটাকে ম্যারিনেট করে নিই, চলুন। এই আমি মাখিয়ে নিচ্ছি। নুনটা আপনাদেরকে মানে যখন অ্যাড করছিলাম দেখাতে পারিনি, তাড়াহুড়ো তো, আসলে অনেকটা রাত্রির হয়ে গেছে। নেহাত বাইরের খাবার খাবো না, পরপর অনেক বাইরের খাবার খেলাম, তাই আর ইচ্ছে করছিল না বলেই আজকে ভাবলাম না চিকেনটা বানাই। আমাকে বারণই করছিল সুবায়ন যে এতটা জার্নি করে এসে কি দরকার, বাইরে থেকে আনিই নি খাবার। নর্মালি তো আমরা কোথাও গেলে বাইরে থেকেই খাবার আনাই। আর এই দেখুন, এখানে তেলও অ্যাড করে দিলাম, সর্ষের তেল। তো আমি বললাম না, বাইরে থেকে খাবার আনানোর কোনো দরকার নেই, আমি বাড়িতেই বানাবো। এই আমি ওভেনে চাপিয়ে নিয়েছি কড়াই। আমার না কড়াইটা চেঞ্জ করতে হবে, অনেক দিন হয়ে গেল কড়াইতে অ্যাড করে নিলাম খানিকটা সর্ষের তেল। চিকেন তো খুব একটা আমি করছি না, তাই একটু তেলটা দেব। তো এই যে তেল, এই দেখুন তেলটা ছিটছে, অল্প জল ছিল। সব সময় দেখি আমি কড়াই শুকনো হয়ে ধোঁয়া উঠছে, তেলের সময় যে কোথা থেকে জলের আবির্ভাব ঘটে কে জানে। এই যে ছটর 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 করে ছিটছে তেল, আর আমার বর ওটারই ভিডিও করছে মনের সুখে, কি আর বলবো। যাই হোক, তেলটা গরম হলে তেলে দিয়ে দেব আমি সব গোটা মশলা বলতে ওই যা যা দেই আর কি, আমরা এলাচ, দারচিনি, লবঙ্গ এগুলো দিয়ে দিলাম। আপনি গোটা ইয়েও দিতে পারেন, কি বলে, গোলমরিচ। আমি একটু ধনেও দিয়েছি, গোটা ধনে। আমি আগের দিনই বলেছিলাম আমার ধনের স্মেলটা ভীষণ ভালো লাগে, আর একটু একটু মুখে পড়লেও বেশ ভালো লাগে খেতে, তো তাই জন্য আমি একটু গোটা ধনেও অ্যাড করে নিয়েছি এই মশলাটাতে। এরপরে দেব হচ্ছে আমি বেরেস্তা করে রাখা পেঁয়াজ। এই বেরেস্তা করে রাখা আমার মোটামুটি এখানে 500 মাংস আমি নিয়েছি। 500 মাংসের একটা গোটা পেঁয়াজ বেরেস্তা করে দিয়েছি, আরেকটা পেঁয়াজের বেরেস্তা করেছি, আরেকটা পেঁয়াজ বেটেছি, মানে হাফটা, ওই একটা পেঁয়াজেরই হাফ বেরেস্তায় দিয়েছি, হাফ বেটেছি। যেই বাটাটা আপনাদেরকে দেখালাম আমি ম্যারিনেশনে অ্যাড করছি। তো এইবারে পেঁয়াজটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব। এতেও একটু আমি নুন দিই, যাতে তাড়াতাড়ি ভাজাটা হয়ে যায়, একটা ক্যারামেলাইজ একটা ব্যাপার আসে। তো তারপরে আমি নুন দিয়ে দিয়েছি এর মধ্যে। এখন আমি দেব হলুদ দিলাম। পেঁয়াজটা হালকা দেখুন ব্রাউন ভাজা হয়ে এসছে, হলুদ দিলাম। এতে আবার দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যাতে করে কালারটা ভালো আসে। আর দিচ্ছি হচ্ছে এখানে ধনে গুঁড়ো। জিরের গুঁড়ো আমি পার্সোনালি খুব একটা পছন্দ করি না, আপনারা দিতেই পারেন, আশা করি ভালোই লাগবে খেতে। আর এই পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পর বাকি যে রিমেনিং মশলাগুলো ছিল, এই মশলাটুকু অ্যাড করে দিচ্ছি। কারণ এতে কি হবে, এতে একটা ঝোলেরও একটা থিকনেস আসবে, আর মশলাটাও অনেকটা ভালোভাবে মজবে আর কি খাবারটার সাথে। তো চলুন এটা নিয়ে নাড়াচাড়া করে নিই, ভালো করে মিক্স করে নিই। বিশেষ কিছু নেই, খুবই সহজ পদ্ধতিতে করলাম আর কি রান্নাটা, চটজলদি করে। এরপরে দিয়ে দিচ্ছি এর উপর আলু আমি ভাজিও নি, কিছু করিনি, আমি নর্মাল আলু কেটে রেখেছিলাম, আলু কেটে আমি এর মধ্যে দিয়ে দিলাম, যাতে করে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়।
কারণ আমার আবার যদি ভাজতে হতো করতে হতো সময় লাগে। আর এই আলুটাও ভালোই লাগে খেতে। মাটনের আলুটা যেমন আমি চেষ্টা করি ভেজে নেওয়ার, কিন্তু চিকেনের আলুটা আমি চেষ্টা করি ঝোলের মধ্যে দিয়েই, যাতে মশলার রিচনেসটা ওর মধ্যে অ্যাড হতে পারে। তো তাই জন্য আমি এইভাবে কাঁচা আলুটাই দিয়ে দিই, নিয়ে নাড়াচাড়া করি। এবার ঢাকা দিয়ে রাখলাম, ঢাকাটা সরিয়ে চিকেনটা অ্যাড করছি। চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম আমি মোটামুটি 40 মিনিটস মতন, এর বেশি তো সময় ছিল না আমার কাছে। আর চিকেন খুব বেশি ম্যারিনেট করতেও হয় না বেশি সময় ধরে। তো যাই হোক, এই চিকেনটা এর মধ্যে আমি অ্যাড করে দিলাম। আমার বরের যেহেতু ঝোল পছন্দ, সেক্ষেত্রে আমাকে একটু ঝোল ঝোল রাখতেই হয় চিকেন। আর আমি নিজে একটু ঝোল ঝোল পছন্দ করি, রাত্রিবেলা ভাত দিয়ে খাওয়া তো, তাই একটু ঝোল ঝোল রাখলে ভালোই লাগে। তো এই যে মাংসটাকে আমি এখন একটু কষিয়ে নিচ্ছি, ভালো করে নেড়ে চেড়ে যাতে মশলাটা মেখে যায় পুরোটা মাংসের সাথে, নিয়ে খানিকক্ষণ ঢাকা দিয়ে আমি রাখবো। বেশিক্ষণ ঢাকা দিলে অবশ্য খুব সেদ্ধ হয়ে যেতে পারে, মানে গলেও যেতে পারে, মাঝে মাঝে ছেড়ে যায়, গলবে তো না, হাড় থেকে ছেড়ে বেরিয়ে যায় আর কি। তো এইটা একটু আমি কষিয়ে নিই। এই যে কষানো হয়ে গেল, এবার এতে আমি একটু ফ্যাটানো দই অ্যাড করছি। ফ্যাটানো দইয়ের সাথে আমি একটু অল্প নুন দিয়ে দিই, যাতে করে পাতে আর নুন না নিতে হয়। নুনটা আমি একটু বেশি খাই, তাই জন্য আমি চেষ্টা করি নুনটা চিকেনের মধ্যেই রান্না করতে করতে সব কিছুর সাথে অল্প অল্প করে দিয়ে দেওয়ার। দইটা আমি দিয়ে দিলাম। এবার দইটাকে ভালো করে মিশিয়ে নেব চিকেনটার সাথে। দইটা বোধহয় একটু লাস্টে এরকম করে দিয়েছি তো, তাই জন্য একটু মানে ছ্যাঁকড়া ছ্যাঁকড়া হয়ে যাচ্ছে আর কি, মানে দইয়ের একটা পার্টিকল গোল গোল দানা দানা পার্টিকল রয়ে যাচ্ছে। ঠিক আছে, খারাপ তো লাগবে না খেতে। দেখি না, খাই না কেমন লাগে। এটা একটু অন্য পদ্ধতিতে করলাম। নর্মালি আমি দইটা চিকেনের সাথেই ম্যারিনেট করে নিই, তো আজকে এটা একটু অন্যরকমভাবেই করলাম। যাই হোক, এটা হোক, আর বেশিক্ষণ বাকি নেই। আমি আবার পাশে ভাতও বসিয়ে দিয়েছি। তো এইবারে আমি চিকেনটা অলমোস্ট ডান দেখে জল দিয়ে দেবো। গরম করে রাখা জল মিশিয়ে দিলাম, যেমন বললাম আমার হাজব্যান্ড খুব ভালোবাসে ঝোল খেতে, তাই জল মিশিয়ে দিলাম। তো চলুন, এবার আমার রান্নাটা ডান। আমার ভিডিওটা আজকে এই পর্যন্তই। আমার ভিডিও থেকে যদি কিছু ভালো লাগে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটা। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন। আসি তাহলে।